শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। আর রাঙা সকালের আয়োজনে প্রতিদিনই আমরা সফল একজন অতিথি আমাদের সঙ্গে পাই। আজও তার ব্যতিক্রম হচ্ছে না, আজও একজন সফল অতিথি আমাদের সঙ্গে আছে। পুরো রাঙা সকাল পরিবার আপনাদের সঙ্গে আছি, সঙ্গে আছে আমি লাবণ্য। কি প্রিয় আছি, শুভ সকাল আপনাদের সবাইকে। যেমনটা বলছিল লাবণ্য, আসলে সুন্দর একটি সকালের প্রত্যাশা করি, আমরা দিনটা শুরু করি, কিন্তু সুন্দরটা আসলে নির্ভর করে আমাদের কাজের উপরে। আমরা যেন আমাদের চারপাশটাকে সুন্দর রাখি, নিজেরা সুন্দর হয়ে ওঠার চেষ্টায় অবিরত থাকি। রাঙা সকালে যারা আসেন তারা প্রত্যেক অঙ্গনের মানে তাদের নিজ অঙ্গনের সফল মানুষ। তো আজকে আমরা যাকে পেয়েছি তিনি একজন আবৃত্তি শিল্পী ABS সুমন। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি এবং একই সাথে বলতে চাই যে পুরো সকাল জুড়েই মানে রাঙা সকালের প্রথম ঘন্টা জুড়েই কবিতা আবৃত্তি আমরা শুনবো। শুভ সকাল। শুভ সকাল আপনাদের জনকেও। আমরা তো কবিতা শুনবো নিশ্চয়ই, কবিতা আবৃত্তিতে ভরা থাকবে আজকে প্রথম ঘন্টা, কিন্তু তার আগে একটু শুনতে চাই যে জীবনটা কি আসলে কবিতার মতো কিনা। আমার কাছে মনে হয় অনেকটা জীবনটা কবিতার মতোই, কারণ আমার ছোটবেলায় যখন জীবনটা শুরু করেছিলাম আমি, তো আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামের আবহাওয়ার মধ্য দিয়ে আমি বেড়ে উঠেছি, তো তখন আমার কাছে মনে হয়েছে যে জীবনটা আসলে কবিতার আবহের মতোই আর কি বহমান। আচ্ছা, এখন যদিও বাস্তবতার নিরিখে কিছুটা পার্থক্য উপলব্ধি হলেও আমার কাছে মনে হয় যে আসলে জীবনটা আসলে কবিতার মতোই। এবং কবিতা তো আসলে জীবনকে নিয়েই, সেখানে ভাঙা গড়া আছে, চড়াই উতরাই আছে, প্রেম বিরহ আছে, দ্রোহ আছে, তো জীবনেও এইসব বিষয়ের উপস্থিতি আছে। আপনি যেটা বলছেন ছোটবেলার কথা, গ্রামটা কোথায় ছিল, কোন জেলায়? আমার বাড়ি একেবারে উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়। আচ্ছা। আর আমার গ্রামের নাম হচ্ছে আজোয়াটারি গ্রাম। এটা কি সীমান্তবর্তী? জি, একেবারে সীমান্তবর্তী, ভারতের সীমান্তবর্তী। আমি সেখানেই মূলত মাধ্যমিক পর্যন্ত আমার বেড়ে ওঠা আর কি। বেশ অনেকদিন সময় ধরে থাকা হয়েছে। একটু শুনে ছোটবেলাটা সব মিলিয়ে কেমন কেটেছে? সব মিলিয়ে ছোটবেলাটা অনেক ভালো কেটেছে আমার, কারণ আমাদের সময় হচ্ছে যে আমরা পুরো সময়টা শিল্প সাহিত্য কিংবা খেলাধুলার মধ্যে দিতে পেরেছিলাম। আজকের দিনে যেমন অনেকে ডিভাইস নিয়ে আমরা ব্যস্ত, কিংবা হচ্ছে যে ইউটিউব কিংবা গান, এই জিনিসগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের সময় কিন্তু এই জিনিসগুলো ছিল না। আমরা তখন প্রচুর ক্রিকেট খেলতাম, আমরা তখন হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আমরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতাম। পুরো স্কুল জীবনেই কিন্তু আমার মোটামুটি সাংস্কৃতিক অঙ্গনের মধ্য দিয়ে কেটেছে আর কি। এমনিতেই পরিবারের আর কেউ সাংস্কৃতিক অঙ্গনের সাথে যুক্ত ছিল নাকি একেবারে নিজের ইচ্ছাতেই? পরিবারে আমার আব্বা হচ্ছে যে নজরুল সঙ্গীত এবং পল্লী গীতি অনেক ভালো গাইতেন। তারপর হচ্ছে আমার ছোট বোনও আমার সাথে, সেও আবৃত্তি করে। তো আর আবৃত্তিটা আমার ভেতরে এসেছে হচ্ছে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে যখন আবৃত্তি হয়, চর্চা হয়, সেখান থেকেই বলতো। আর তখন তো এরকম কোনো প্রাতিষ্ঠানিক সংগঠন ছিল না, তখন আমরা আসলে আবৃত্তি শিখতাম হচ্ছে স্কুলের সেই বিশেষ বিশেষ দিবসগুলোতে, এবং সেখান থেকেই মূলত আমার আবৃত্তির প্রতি ভালোবাসা কিংবা যে টানটা, সেটা অনুভব করি আমি স্কুল জীবন থেকেই। বাহ, চমৎকার, খুবই চমৎকার। আপনি বলছিলেন যে বাবা সঙ্গীত চর্চা করতেন, পেশায় কি ছিলেন উনি? উনি শিক্ষকতা এবং কৃষি। শিক্ষকতা এবং কৃষি, তার মানে আপনার কি কৃষির সাথে যোগাযোগ ছিল ছোটবেলাতে? জি, কৃষির সাথে আমার যোগাযোগ। মাঠে ঘাটে গিয়ে কখনো বাবাকে সহায়তা করা, কাজ করা, এগুলো হয়েছে? প্রচুর করেছি। ওকে। তো মেন্টরশিপের জায়গায় যদি একটু আসি, থাকে না যে সকল বাবা মায়ের ইচ্ছাই কিন্তু থাকে যে সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, ডাক্তার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। তো আপনার ক্ষেত্রে কি প্ল্যান ছিল? আমার ক্ষেত্রে হচ্ছে ছোটবেলা থেকে আমি শিক্ষক পরিবারে বড় হয়েছি। আমার দাদা, চাচা, বাবা মোটামুটি সবাই শিক্ষক। তো সেই জায়গা থেকে পড়াশোনার জায়গাটিতে খুবই একটা চাপ ছিল আমার, যে রেজাল্টটা ভালো করতে হবে, এর পাশাপাশি বাকি যে কাজগুলো আছে যেখানেও কাজ করা যাবে। তো সেই জায়গা থেকে আমি বরাবর চেষ্টা করেছি যে আমার ফলাফলটা যেন ঠিক থাকে, এটার পাশাপাশি আমি বাকি কাজগুলো করবার, যেমন আবৃত্তি বলেন, গান চর্চা বলেন, উপস্থাপনা বলেন, একক বক্তৃতা বলেন। এবং আমার শুরুটা কিন্তু হয়েছে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এই কুড়িগ্রামের এরকম একটা জায়গা থেকে, সীমান্তবর্তী জায়গা থেকে, ওখান থেকে শুরু করতে পারলেন নাকি পরবর্তী কলেজ জীবনে এসে বা বিশ্ববিদ্যালয় জীবনে? আমার ওখানে শুরুটা হয়েছে মঞ্চ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। ষষ্ঠ শ্রেণীতে আমি যখন, আমার এখনো মনে আছে যে লাল সূর্য নামে একটি নাটক করেছিলাম। সেই নাটকটির পটভূমি ছিল মুক্তিযুদ্ধকে নিয়ে, এবং আমার সেই স্যারকে মনে পড়ছে, খন্দকার রমিজুল হক রঞ্জু। এই স্যারের তত্ত্বাবধানে আমরা ছিলাম। স্যার মূলত একজন নাট্যকার ছিলেন, তো তিনি আমাদেরকে মঞ্চে উঠিয়েছিলেন আর কি। ওনার তত্ত্বাবধানে আমি প্রথম ষষ্ঠ শ্রেণীতে নাটকে অভিনয় করি, এবং প্রথম নাটকে অভিনয় করেই আমি প্রথম শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি পাই। তো তখন থেকেই কিন্তু আমার শুরু, এবং এসএসসি পর্যন্ত আমি একটানা প্রতি বছরে নাটকে অভিনয় করেছি, এবং এর পাশাপাশি আমি গানও গেয়েছি এবং উপস্থাপনাও করেছি,
এবং খেলাধুলাও করেছি। জি, আমরা আপনার এই সংস্কৃতির সাথে পথ চলার গল্পটা নিশ্চয়ই আমরা জানবো এবং একই সাথে কবিতা আবৃত্তিও শোনা হবে আমাদের। তবে তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাতে চাই। লাবণ্য। এবিএস সুমন আবৃত্তি চর্চা করছেন ছোটবেলা থেকে। আবৃত্তিতে হাতে খড়ি স্কুলে পড়াকালীন তালিম নিয়েছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শিমুল মোস্তফা, মাহিদুল ইসলাম, রবিশঙ্কর মৈত্রী, রূপা চক্রবর্তী, আহকামুল্লাহ, হাসান আরিফ, মীর বরকত, গোলাম সারোয়ার প্রমুখ গুণী আবৃত্তি শিল্পীর কাছে। ভারতের প্রখ্যাত আবৃত্তি শিল্পী মুনমুন মুখার্জি ও অমিতাভ কাঞ্জিলালের কাছে তালিম নিয়েছেন কিছুদিন। প্রাতিষ্ঠানিকভাবে শিখেছেন ধ্বনি আবৃত্তি একাডেমি, সংবৃতা ও ত্রিলোক বাচিক পাঠশালাতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক লাইব্রেরি মিলনায়তন সহ বিভিন্ন মিলনায়তনে একাধিকবার আবৃত্তি পরিবেশন করেছেন তিনি। বাংলাদেশ বেতারের নিয়মিত আবৃত্তি শিল্পী এবিএস সুমন মা বিষয়ক কবিতার একটি আবৃত্তির অ্যালবাম শীঘ্রই প্রকাশিত হবে তার। একই সাথে নিয়মিত কবিতাও লিখে থাকেন তিনি। তার কাছে কবিতাও আমরা শুনবো নিশ্চয়ই, আরও এই গল্পগুলো নিশ্চয়ই নিয়ে কথা বলবো। তার কাছে আবারও ফিরে যাচ্ছি আমরা। আপনার ছোটবেলার গল্প নিয়ে কথা বলছিলাম, তো একটু জানতে চাই সে সময়টায় নিশ্চয়ই আগ্রহে আপনি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতেন। এমনিতে সেখানকার কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষদের মধ্যে সাংস্কৃতিকের প্রতি ভালোবাসা বা ইচ্ছাটা, আগ্রহ কেমন ছিল? আমরা যখন অনুষ্ঠানগুলো করতাম তখন হচ্ছে যে বিশেষ দিবসগুলোতে, যেমন হচ্ছে ডিসেম্বরে 16ই ডিসেম্বর কিংবা হচ্ছে 26শে মার্চ কিংবা ফেব্রুয়ারি মাসে, তো সেই সময় হচ্ছে যে যেহেতু স্কুলে আমাদের ওই রকম অডিটোরিয়াম ছিল না, গ্রামের স্কুল, অনুষ্ঠানগুলো হতো কিন্তু মাঠে একটা বিশাল করে স্টেজ করে সেখানে অনুষ্ঠান হতো। সেই কারণে হচ্ছে যে সেখানে প্রচুর দর্শক হতো। তো সেই দর্শকদের সামনে আমরা যখন গান গাইতাম কিংবা কবিতা পড়তাম তখন কিন্তু একটা বিশাল সাড়া পেতাম। এখন যেমন মঞ্চে আবৃত্তি কিংবা অভিনয় করলে যেরকম একটা সরাসরি দর্শকের সাথে একটা সান্নিধ্য পাওয়া যায়, ঠিক সেরকম একটা সান্নিধ্য পাওয়া যেত এবং রিকোয়েস্ট আসতো। এই বিষয়গুলো ভীষণ আমি মানে ভালো লাগতো আমার খুব। বাহ, আমরা একটু ধারাবাহিকভাবে যদি যেতে চাই, যেটা লাবণ্য চেষ্টা করছিল, তো আমরা একটু মানে ক্লাস 6-এ আপনি প্রথম মঞ্চে অভিনয় করলেন। এরপরে আপনি বলছেন যে প্রতি বছরই আপনি মঞ্চে অভিনয় নিয়মিত করে যেতেন, কারণ ওই সময়টাতে আপনি পুরস্কৃত হলেন, যেটা আপনাকে অনেকখানি অনুপ্রাণিত করেছে। পরিবার থেকে এগুলো সাপোর্ট করতো? বিশেষ করে বাবা তো সংস্কৃতির সাথে ছিলেনই। জি, পরিবার থেকে আমার কোনো ধরনের, ওই পরিবার থেকে একটি শর্ত ছিল, সেটি হচ্ছে যে ফলাফল ভালো করতে হবে, রেজাল্টই ভালো করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে এবং রেজাল্ট ভালোর পাশাপাশি বাকি যে কোনো ধরনের কাজ করলে কোনো আপত্তি নেই। এবং আমার বাবা যেহেতু একজন শিল্প অনুরাগী ব্যক্তিত্ব, সেহেতু পরিবার থেকে আমি মোটামুটি ভালোই সাপোর্ট পেয়েছি, সেই জায়গায় কোনো অসুবিধা ছিল না। সবকিছু ছাপিয়ে আবৃত্তি শিল্পী হয়ে ওঠা, এটা কি আপনার নিজের সিদ্ধান্তই ছিল নাকি হয়ে গেল আসলে? আমি আবৃত্তি শিল্পী, আমি যদিও পেশা জীবনে কিন্তু একজন ব্যাংকার। আচ্ছা, আমি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি, কিন্তু আবৃত্তি কিন্তু আমাকে ছাড়েনি। সেহেতু আমি আবৃত্তিটাকে আসলে বাদ দিতে পারিনি এবং যেহেতু আবৃত্তি আমার কাছে মনে হয় যে আমার রক্তের সঙ্গে মিশে গেছে, সেহেতু আমি আবৃত্তিটাকে এখন পর্যন্ত ধরে রেখেছি এবং আমার বিশ্বাস যে আমি শেষ দিন অবধি আবৃত্তির সাথে থাকবো। ওকে, চমৎকার। তাহলে একটু বিশ্ববিদ্যালয় জীবনের গল্পে চলে আসি আমরা। আপনার কলেজটা কোথায় হলো? কুড়িগ্রামে? কলেজ হচ্ছে নাগেশ্বরী সরকারি কলেজ। এটা কুড়িগ্রামে? জি, কুড়িগ্রামে। তারপরে আপনি বিশ্ববিদ্যালয়ে আসলেন, কোন সাবজেক্টে পড়লেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই সমাজবিজ্ঞান বিভাগ। সমাজবিজ্ঞানে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সাধারণত বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা আসে এবং আসার পরে এটা একটা সমুদ্রের মতো, এখানে যেভাবে ক্যারিয়ার করতে চায় সেটা সুযোগ থাকে। আপনি এসেই কি বেছে নিলেন যে আপনি আবৃত্তি চর্চার সঙ্গে থাকবেন? এর মাঝখানে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমি যখন উচ্চ মাধ্যমিকে নাগেশ্বরী সরকারি কলেজে ভর্তি হলাম, তখন এখানে এসে আমি একজন আবৃত্তি শিল্পী পেলাম, রেজাউল করিম রেজা, বাংলা বিভাগের যিনি একজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী। তো স্যারকে পেয়ে আমার বিতর্ক এবং আবৃত্তি এই দুইটি আমার জীবনের সাথে ঘনিষ্ঠভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল এবং আমি স্যারের সান্নিধ্যে এসে মূলত আবৃত্তি এবং বিতর্ক এই দুইটিকে আমি এবং কলেজে আমি প্রথম ছিলাম, ফার্স্ট ছিলাম, সেহেতু একটা আলাদা স্যারের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল এবং স্যার যেহেতু সেই সময় শনন করতেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে এসে স্যার জয়েন করেছেন আমাদের কলেজে, তখন স্যারেরও একটা সংগঠন ছিল। তো সেখানে স্যারের সান্নিধ্যে এসে আমার কিন্তু আবৃত্তি চর্চাটি আরও মজবুত এবং শক্তিশালী হয়ে ওঠে। এই যে ভালো লাগা এবং ভিত্তিটা, এটা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমার প্রথম টার্গেটটি ছিল হচ্ছে যে কোনো একটা আবৃত্তি সংগঠনে গিয়ে আমি জড়িয়ে যাব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমে ভর্তি হই। সেখানে ধ্বনি নামে একটি সংগঠন আছে আবৃত্তির, সেই ধ্বনি সংগঠনের সাথে আমি সম্পৃক্ত হই। তো পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে টিএসসিতে ত্রিলোক
টিএসসিতে আবৃত্তি একাডেমি নামে যে সংগঠনটি রয়েছে সেটার সাথে আমি জড়িয়ে যাই। বাহ, আমরা বিরতিতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছ থেকে কিছু একটা শুনি কবিতার, নিশ্চয়ই। তারপরে আমরা বিরতিতে যাব। কি শোনাবেন? আজকে কবি নির্মলেন্দু গুণের একটি বিখ্যাত কবিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15ই আগস্ট তিনি শাহাদত বরণ করেছেন। জি। সেই ওনাকে যে মেরে ফেলা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করেই কবি নির্মলেন্দু গুণী কবিতাটি রচনা করেছেন। খুব বিখ্যাত একটি কবিতা, সেই রাত্রির কল্পকাহিনী। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর গেছেন তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসের, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্যবিবাহিতা পত্নী আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই করবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে এক সময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছ চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে সাতিবার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ। তারপর হেঁটে গেছ বিভিন্ন কোঠায়, সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ তিলক। হায়, তোমার পা একবার টলে উঠল না, চোখ কাঁপল না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্নের চেয়ে বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহ খালি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে থামল। কিন্তু তোমার রক্তস্রোত থামল না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টুকটুকি রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। এবার একটু জানতে চাই, আপনি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার আগেই আপনি 1 বছর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে ধ্বনিতে আপনি কিছুদিন চর্চা করেছেন। এবং একটু জানতে চাই, সেই সময় আসলে ছোটবেলা থেকে যেহেতু আপনি আবৃত্তি করছেন, পরবর্তীতে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কতটা শেখার জায়গায় কতটা আসলে পরিবর্তন হয়েছে বা নিজে বুঝতে পেরেছেন যে? আমার আসলে মনে হয়েছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়া খুব জরুরি। যে কোনো বিষয়ে আমরা যদি শিখতে চাই, সেটা গান হতে পারে, কবিতা হতে পারে, বা যে কোনো শিল্প মাধ্যম, আমার কাছে মনে হয় যে আবৃত্তিটা হচ্ছে একটি গুরু নির্ভর শিল্প। আসলে সেরকম গুরু কিংবা প্রশিক্ষক ছাড়া আবৃত্তির যে ব্যাকরণ রয়েছে, সেই ব্যাকরণটি সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে সঠিকভাবে কিন্তু আবৃত্তি শিখতেও পারবো না এবং আবৃত্তি করতেও পারবো না। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে, প্রথম যখন আমি ঢাকায় এসে এরকম একটি স্বনামধন্য আবৃত্তি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলাম, তখন আমার কাছে মনে হচ্ছে আমি অনেক সমৃদ্ধ হয়েছি। এবং সেখানে বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তি শিল্পীরা যখন ক্লাস নিতেন, তাদের ক্লাসগুলো আমাকে সমৃদ্ধ করেছে নিঃসন্দেহে। প্রশিক্ষক হিসেবে সে সময় কাদের? প্রশিক্ষক হিসেবে সে সময় আমি রবিশঙ্কর মৈত্রী, শিমুল মোস্তফা, আহকামুল্লাহ, মীর বরকত, যারা ঢাকা থেকে গিয়ে ক্লাস নিতেন, এবং সেই ক্লাসগুলো আমার কাছে খুব মূল্যবান ছিল। ওকে, আরেকটা শুনি আমরা কবিতা, কি শোনাবেন? নিশ্চয়ই। এই পর্যায়ে আমি যে কবিতাটি পড়বো, এটি হচ্ছে এক মাকে নিয়ে কবিতা। আমরা অনেক সময় ব্যস্ততার কারণে মায়েদেরকে অবহেলা করি, কিংবা তাদের সময় নেওয়ার, তাদের খোঁজ খবর নেওয়ার সময় পাই না। ঠিক এই বিষয়টিকে কেন্দ্র করেই কবি আদিত্য অনিক একটি বিখ্যাত কবিতা লিখেছেন। কবিতার নাম হচ্ছে মিথ্যেবাদী মা। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিলেন ভীষণ মিথ্যেবাদী। বাবা যেদিন মারা গেলেন, আমরা হলাম একা। সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপালে রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যে বলা প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে, এ বয়সে রাড়ি, একা একা এতটা পথ কেমনি দিবে পারি। ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলল, ওসব শুনলে ঘৃণা লাগে আমার। একা কোথায়, কখন আছে, বিয়ের কি দরকার। ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগি সেলাই মেশিন, চোখের কোণে কালি। নতুন জামায় ঘর ভরে যায়, মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে। আমি বলি, শোও তো এবার, কি কাজ অত রাতে। মা বলতো, ঘুম আসে না, শুয়ে কি লাভ বল। ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে, আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম, একটু নাও। মলিন হেসে মা বলতো, খাও তো বাবা, খাও। আমার আবার গলায় ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহরে আসি, টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। বস এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে। মা তখনও মফস্বলে কুশিয়ারার ঢালে, লোডশেডিং অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল। মাকে বলি, গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো। মা বলল, এই তো ভালো, খোলামেলা হাওয়া। কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া। বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের
মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড়, স্টেটসের অধিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি, দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই। মায়ের খবর নেব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়ার খবর এলো শেষে, এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে, অনেক দূরের পথ, পায়ে পড়ি, বলি মাকে এবার ফিরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সমূলে নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ, তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন, ভাবিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা। কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যেবাদী, মিথ্যেবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। মিথ্যেবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। চমৎকার লেখা এবং প্রতিটি সন্তানকে টাচ করে যেতে পারে এরকম একটা লেখা। মাকে নিয়ে যেহেতু আপনি আবৃত্তি করছিলেন, আপনার সম্পর্কে যখন বলছিলাম আমরা তখনও একটা ইনফরমেশন আসছিল যে মাকে নিয়ে আপনি একটা আবৃত্তির অ্যালবাম করছেন, যেটা এখনো পাবলিশড হয়নি। এরকম একটা অ্যালবাম করার প্ল্যানটা কেন আসলো মাথায়? আসলে আমি ব্যক্তি জীবনে মাকে হারিয়েছি 2015 সালে। তো আমার মাকে হারানোর পরে প্রচুর মাকে আমি ফিল করি, এবং মানুষের জীবনে মায়ের যে একটা কত বড় ভূমিকা, কত বড় একটা স্পেস, এটা শুধুমাত্র যার মা নেই সেই বোঝে। তো এরকম কিছু কবিতা আমি যখন পড়তে যাই, আমার ব্যক্তি জীবনের সঙ্গে যখন মিলে যায়, তখন আমি শিউরে উঠি এবং সেই কবিতাগুলো আমাকে স্পর্শ করে ভিতর থেকে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মাকে নিয়ে কিছু কবিতা যদি করতে পারি, সেটি আমার জন্য একটি মাইলফলক হবে। সেই জায়গা থেকে আমি প্রস্তুতি নিয়েছিলাম করার জন্য, কিন্তু করোনার কারণে আমি পিছিয়ে গেছি। কিন্তু প্রস্তুতি চলছে, হয়তো শীঘ্রই আমি মাকে নিয়ে একটি অ্যালবাম করব, কিন্তু সেই অ্যালবামটি আমি হয়তো ইউটিউবে রিলিজ করব আর কি। ওকে, তার মানে নর্মালি আমরা যেভাবে অ্যালবাম পাই বাজারজাত অবস্থায়, সেভাবে করার কোনো ইচ্ছা নেই এখন। তো আসলে সেই সময়টি নেই, প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। এখন আসলে কেউ সেভাবে সিডি কিংবা অ্যালবাম কিনে শোনে না, এখন সব কিছুই ইউটিউব ভিত্তিক হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমার ইচ্ছা আছে যে অ্যালবামগুলো করে ইউটিউবে রিলিজ করার আর কি। চমৎকার, খুব ভালো, খুব শুভকামনা রইল আপনার কাজের জন্য, অ্যালবামের জন্য। তো একটু পেছনে আবার ফিরে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কথা বলছিলেন, সমাজবিজ্ঞানে আপনি পড়াশোনা করেছেন। তো সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অভিজ্ঞতা যদি জানতে চাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথম দিনেই আমি জিয়া হলের ছাত্র ছিলাম। প্রথম রাতে আমি জিয়া হল ডিবেটিং ক্লাবে প্রথম সেশনে গিয়েছিলাম, এবং তখন থেকে আমি বিতর্কের সাথে জড়িয়ে গেলাম। এবং আমি হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং এই বিতর্ক এবং আবৃত্তি, এই দুইটির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এসে। এবং সেটি আমি বিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা কিংবা বিভাগ আবৃত্তি প্রতিযোগিতা, এই জায়গাগুলোতে আমি কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরবটি অর্জন করেছি। তো তখন আমার কাছে বিশ্ববিদ্যালয় জীবনে এসে আমি যখন আবার নতুন করে টিএসসিতে এই যে সংগঠনগুলোর কথা বলা হলো, সংগঠনগুলোর সাথে আমি জড়িয়ে যাই, এবং সেখানে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের প্রখ্যাত আবৃত্তি শিল্পী যারা আছেন তাদের ক্লাস করবার আমার সুযোগ ঘটেছে, এবং নিজেকে ধীরে ধীরে সমৃদ্ধ করবার জায়গাটি আমার প্রসারিত হয়েছে। নিশ্চয়ই। বিশ্ববিদ্যালয় জীবনে আসলে একাডেমিক পড়াশোনা যতটুকু দেয়, আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, তার চাইতে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো আছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সেটা অনেক বেশি ব্যক্তিত্বকে অনেক বেশি এনরিচ করে। সেখানে বিতর্ক আছে, আবৃত্তি আছে, গান আছে, অন্য বিভিন্ন রকম সংগঠন আছে যেগুলো টিএসসি কেন্দ্রিক। তো বিতর্ক আপনি শিখলেন, বিভিন্ন গুণীজনের সান্নিধ্যে আসলেন। আসলে বিতর্কের জায়গাটা না, আমি কবিতার কথাই বলতে চাই। কবিতা আবৃত্তি শেখার কি কোনো গ্রামার আছে? মানে এটা কি আসলে কোনো পার্টিকুলার সিস্টেমে এটা শিখতে হয়?
কবিতা আবৃত্তির কিছু তো নিয়ামক আছেই, যেমন উচ্চারণ। আমি যে শিল্পী যাই না কেন, উচ্চারণ হচ্ছে প্রথম নিয়ামক। উচ্চারণ, সঠিক উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ ছাড়া আমি আবৃত্তিও করতে পারবো না, বিতর্কও করতে পারবো না। এর পাশাপাশি আমাকে কিছু ব্যাকরণ তো জানতেই হবে। আবৃত্তি করতে গিয়ে যেমন আমার রস আছে, কোন কবিতাটা কোন রসের, কোন কবিতাটা কোন ছন্দে লিখিত, এই বিষয়গুলো যদি আমি ধরতে না পারি, এবং কবিতার ভিতরে কবি নিশ্চয়ই একটি মেসেজ দিচ্ছেন, সেই মেসেজটি যদি আমি পাঠোদ্ধার করতে না পারি, তাহলে কিন্তু আমার কবিতাটা মনোগ্রাহী হবে না। তাহলে কিন্তু আমি আমার যে যারা শ্রোতা রয়েছেন তাদেরকে কিন্তু আমি সেই কবিতাটি দিয়ে তাদেরকে স্পর্শ করতে পারবো না। সেই জন্য আমার কাছে মনে হয় যে কবিতার নিজস্ব যে ব্যাকরণটি রয়েছে, সেই ব্যাকরণটি আসলে আমাদের জানা জরুরি। রাইট। তো সেক্ষেত্রে আপনি কার কাছ থেকে সবচেয়ে বেশি সহযোগিতা পেলেন, বা কোনো পার্টিকুলার কোনো বই বা গ্রামার যদি আপনি বলেন? আমি আবৃত্তির শেখার বইয়ের থেকে আমার কাছে মনে হয় যে গুরুর বেশি প্রয়োজন। কারণ বইয়ে যে বিষয়গুলো লিপিবদ্ধ থাকে, অনেকেই কিন্তু সেটি প্রাথমিক পর্যায়ে কিন্তু বুঝতে অসুবিধা পারেন না। সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা যদি গুরুর কাছে যাই, কিংবা যে সংগঠনগুলোতে যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের সান্নিধ্যে যাই, তাহলে কিন্তু তারা যখন আমাদেরকে ভেঙে ভেঙে সেই বিষয়গুলো দিয়ে অনুশীলন করান, তখনই কিন্তু বিষয়টি কিন্তু আমাদের কাছে আর পরিষ্কার হয়ে যায়। সেই জন্য আমি বলবো যে আবৃত্তি শেখার জন্য আসলে অনুশীলন কিংবা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে চর্চার কোনো বিকল্প নেই। সত্যি। আমরা এই পর্যায়ে আরেকটি কবিতা শুনে ফেলবো কিনা? জি, নিশ্চয়ই। এবারে আমি পড়তে চাই বিখ্যাত কবি সৈয়দ শামসুল হকের কবিতা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বড় ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়াত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একসাথে আছি, একসাথে বাঁচি, আজ একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। সেই ইতিহাসই ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাসে প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর বলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর বলি। মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়।
প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangasokal@মাছরাঙা.tv এই ঠিকানায়। দর্শক, আমাদের সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী ABS সুমন, তার কাছে আবারও ফিরছি আমরা। আবৃত্তি শুনছিলাম, খুব ভালো লাগছিল, আবারও আবৃত্তি শুনবো নিশ্চয়ই সময় পেলে। একটু শুনতে চাই, প্রথম যখন আসলে মঞ্চে আপনি আবৃত্তি করেন তখনকার অভিজ্ঞতা কেমন ছিল? আমি প্রথম যখন মঞ্চে উঠি তখন তো একটু নার্ভাস ছিলামই, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু মঞ্চে পড়ছি এবং দীর্ঘদিন আমি চর্চা করেছি সেই জায়গা থেকে, এবং দীর্ঘদিন আমি বিতর্কের মঞ্চে বিতর্ক করেছি, সেই যে একটা আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে সেই নার্ভাসনেসটাকে আমি সফলভাবে কাটাতে পেরেছি। এবং আমি প্রথম মঞ্চে কবিতা পড়ি হচ্ছে জাতীয় জাদুঘর সুফিয়া কামাল মিলনায়তনে। সেখানে অনেক দর্শকের সামনে আমি আবৃত্তি করেছিলাম, এবং সেই যে একটি মানে শিহরণ, অন্যরকম একটি ভালো লাগা, সেখানে অনেক আবৃত্তি যোদ্ধা ছিলেন, এবং পরবর্তীতে তারা যখন আমাকে পিঠ চাপড়িয়ে যখন অভিনন্দন জানিয়েছিলেন, সেটি আমার জন্য একটি বিশাল পাওয়া ছিল। সত্যি আবৃত্তি যারা করেন তারা একটা বৃহত্তর কমিউনিটি, এবার বাংলা ওপার বাংলা সবকিছু মিলিয়ে এটা একটা বিশাল কমিউনিটি, এবং এটা যুগ যুগ ধরে কিন্তু এটা একটা আদি শিল্প, এবং এই চর্চাটা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যদি মানুষের অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জায়গাটায় আসি, তাহলে আবৃত্তি কিন্তু আসলে একেবারে সাধারণ গণমানুষের কাছে যাওয়া, গণমানুষ গান যেভাবে শোনেন বা বিনোদনের অন্যান্য মাধ্যম যেভাবে উপভোগ করেন, সেই জায়গাটায় যেতে পারেনি। এটা কি আবৃত্তির একটা সীমাবদ্ধতা? জি না, আমার কাছে এটা মনে হয় না যে আবৃত্তির সীমাবদ্ধতা, আমার কাছে মনে হয় যে সাধারণ জনগণের সীমাবদ্ধতা। কারণ হচ্ছে যে আবৃত্তি কিন্তু সব জায়গায় সঠিকভাবে সমান পরিবেশে কিন্তু করা যায় না। গান যেভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সহ দর্শককে ছুঁয়ে যেতে পারে, আবৃত্তির শিল্পের কিন্তু আলাদা এক ধরনের শ্রোতা রয়েছে। আপনারা জানেন যে আবৃত্তির শ্রোতা কিন্তু খুব লিমিটেড এবং সীমাবদ্ধ, ক্লাসিফাইড। হ্যাঁ, তো সেই জায়গা থেকে হচ্ছে যে যারা আবৃত্তি পছন্দ করেন, তারা যে কোনো পরিবেশে যে কোনোভাবে আবৃত্তি শুনতে পছন্দ করেন, সেই মানুষগুলোর সামনে আবৃত্তি করলে নিজেকে অনেক ধন্য মনে হয়, অনেক ভালো লাগে। কিন্তু গান যেভাবে কনসার্ট হয়, খোলা ময়দানে যেভাবে গান মানুষের কাছে পৌঁছানো যায়, আবৃত্তি দিয়ে কিন্তু সেভাবে পৌঁছানো খুব কঠিন সাধ্য ব্যাপার। কারণ আবৃত্তিগুলো শুনে মস্তিষ্কে পাঠিয়ে সেই জিনিসগুলো অনুধাবন করার ব্যাপার আছে, রাইট। সব মাধ্যমের শক্তি একরকম হবে না, এটাই স্বাভাবিক। তবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে হলেও ভিন্ন ভিন্ন ধরনের শক্তি তাদের মধ্যে রয়েছে। আবৃত্তি নিশ্চয়ই আপনি যেটা বলছিলেন সেটা এক অর্থে ঠিক, কারণ এটা ক্লাসিফাইড একটা শিল্প। আমরা যদি একটু ওপার বাংলার কথা, যেহেতু আমি একটু আগে বলছিলাম যে ওপার বাংলা আবৃত্তির ধরন একটু ভিন্ন রকমের হয়, আমরা এটা কি ওদের ভাষাগত উচ্চারণের কারণেই কি এরকম হয়? ওপার বাংলায় যারা আবৃত্তি চর্চা করেন, আমার কাছে মনে হয় যে দুই বাংলার মধ্যে আবৃত্তির চর্চাটি এই বাংলায় সবচেয়ে বেশি হয়। এবং যতগুলো আবৃত্তি সংগঠন বর্তমানে বাংলাদেশে কাজ করছে, এত আবৃত্তি সংগঠন কিন্তু ওপার বাংলায় নেই। ওপার বাংলায় হচ্ছে যারা সামনের দিকের আবৃত্তি শিল্পী, বিশেষ করে এখনকার সময়ে জনপ্রিয় আবৃত্তি শিল্পী প্রতুতি বন্দ্যোপাধ্যায়, মেধা বন্দ্যোপাধ্যায় কিংবা মুনমুন মুখার্জি, যারা আবৃত্তি করছেন, এদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক প্রখ্যাত আবৃত্তি শিল্পীর পাশাপাশি আরো অনেক নতুন আবৃত্তি শিল্পী তৈরি হচ্ছে প্রতিনিয়ত। তো সেই জায়গা থেকে ভাষাগত তো কিছু ব্যাপার রয়েছেই, ওপার বাংলার ভাষার সাথে আমাদের ভাষার উচ্চারণের কিছু পার্থক্য রয়েছে, আর তাদের আবৃত্তি নির্মাণগুলো একটু আলাদা ধরনের। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে যারা আবৃত্তি শোনেন, তাদের কাছে হয়তো মনে হতে পারে যে একটু আলাদা, কিন্তু তাদের নির্মাণ এবং আমাদের নির্মাণের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেই জায়গায় আমাদের কাছে একটু ভিন্ন মনে হতে পারে। নিশ্চয়ই। আমরা একটা শুনে ফেলি, কি শোনাবেন এই পর্যায়ে? এই পর্যায়ে হচ্ছে যে কবিতাটি পড়বো, এটি ছোট কবিতা, একেবারে তরুণ কবি, সংগঠক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক আমার বন্ধুবর কবি শাহিন রেজা রাসেলের একটি কবিতা, একলা একা ভীষণ। ঝরা পাতার গান বড্ড অসহ্য আজ, বড্ড বিরক্তিকর এই ফাগুন হাওয়া। যে জীবনে ফাগুন নেই, সে জীবনে প্রকৃতির আগুনে ফাগুন লাগে। জলে পুড়ে যায় ভেতর বাহির, জলে পুড়ে যায় স্বপ্নের অবশিষ্টাংশ। ছুঁয়ে যায় সেতারের তাল, শুকিয়ে যায় গোলাপ বাগান। থেমে যায় কোলাহল, মুছে যায় সব রং। খুঁজে যায় দেনা পাওনা। ফাগুন, তোমায় একদম সহ্য হয় না।
তোমার ঝরা পাতার ভরা পথ তার চলে যাবার পথকে মনে করিয়ে দেয় আমায়। সেদিনে এমন ফাগুন ছিল, ছিল এমন উদাস হাওয়া, ছিল সমস্ত পথ শুকনো পাতায় ছাওয়া। সে পথ ধরে তাহার চলে যাওয়া। বড্ড বোকা আমি, বুঝিনি সে যাওয়াই ছিল শেষ যাওয়া তার। সে দেখাই ছিল শেষ দেখা, আর তার নূতন জীবনের শুভ সূচনার ক্ষণ। তারপর থেকে আমি একলা, একা, ভীষণ, একলা, একা, ভীষণ। ধন্যবাদ। প্রত্যেকেরই আসলে পারফরমেন্সের জায়গায় কিছু পছন্দের ব্যাপার আছে, থাকে না যে কারো আবৃত্তি কণ্ঠের জায়গাতে হয়তো একটু বিদ্রোহ ধরনের কবিতা ভালো লাগে, কারো হয়তো দেশপ্রেম ভালো লাগে, কারো হয়তো প্রেম বিরহের কবিতা ভালো লাগে। আপনার স্বাচ্ছন্দ্যের জায়গা আসলে কোনটা? আমার স্বাচ্ছন্দ্যের জায়গা হচ্ছে বিদ্রোহধর্মী কবিতাগুলো। বিরহ এবং বিদ্রোহধর্মী কবিতাগুলো পড়তে আমার বেশি ভালো লাগে। প্রেমের কবিতা আমার কাছে আমি অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না প্রেমের কবিতা পড়তে, যদিও মঞ্চে কবিতা পড়তে গেলে সব ধরনের কবিতার সংমিশ্রণ রাখতে হয়, কিন্তু আমি বিরহ এবং এই দ্রোহের কবিতাগুলো পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যে কোনো শিল্প মাধ্যমেরই একটা কমার্শিয়াল আসপেক্ট থাকা উচিত আমি মনে করি, কারণ এই পুঁজিবাদী পৃথিবীতে সেটাই বেগবান হয়েছে যেটার পেছনে অর্থ আছে, কিংবা যেটা অর্থ বেগ দেয়, মূল কথা হচ্ছে এটা। সেখানে কবিতার মতো একটা শিল্প যেখানে একেবারে নিজের গাটের পয়সা খরচ করে, যেটার আসলে সেই অর্থে বিক্রয় লব্ধ কোনো আসপেক্ট নাই, সেখানে এই শিল্পটা আসলে টিকে আছে কিভাবে, টিকে থাকে কিভাবে? এই শিল্প টিকে আছে শুধু ভালোবাসার জোরে। আমার কাছে মনে হয়েছে আমি এমনও জায়গায় অনেক দূর দূরান্তে নিজের টাকা খরচ করে আবৃত্তি করতে গেছি ঢাকার বাইরে, এবং নিজের খরচে আমি গিয়েছি এবং নিজের খরচে আমি চলে এসেছি। সেখানে শুধুমাত্র ভালোবাসার জায়গায় এবং আবৃত্তির প্রতি গভীরতা এবং টান থেকে আমি গেছি। এখনও আমি ঢাকার অনেক দূরে দূরে যাই, শুধুমাত্র একটি কবিতা হয়তো মঞ্চে পড়বার সুযোগ পাই, কিন্তু এত দূরের পথ 300-400 কিলোমিটার দূরে গিয়ে আমি আবৃত্তি করে আসছি, শুধুমাত্র একটি কবিতা হয়তো মঞ্চে পড়ছি, কিন্তু এই আত্মিক টানটা, কবিতার প্রতি ভালোবাসা এবং ভালো লাগা, এই ভালো লাগা এবং ভালোবাসার কারণেই কিন্তু আবৃত্তি শিল্পটি টিকে আছে এবং টিকে থাকবে। না, নিশ্চয়ই। কিন্তু আপনার কি মনে হয় না যে অবস্থার পরিবর্তন হওয়াটা জরুরি? হ্যাঁ, অবশ্যই অবস্থার পরিবর্তন হওয়া জরুরি, কেননা একটি শিল্পকে টিকিয়ে রাখতে গেলে তার পিছনে আর্থিক যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিও থাকা দরকার। আমি যেহেতু ব্যক্তি জীবনে একজন ব্যাংকার, সেই হয়তো এই বিষয়গুলোকে সেইভাবে দেখি না, কিন্তু আমার কাছে মনে হয় যারা আবৃত্তিকে, বাংলাদেশে কিন্তু এখনো সেই প্রেক্ষাপট তৈরি হয়নি যে আবৃত্তিকে পেশা হিসেবে নেওয়া। হ্যাঁ, হাতে গোনা 2-1 ছাড়া আবৃত্তিকে কিন্তু পেশা হিসেবে নেওয়ার সাহস এখন পর্যন্ত কেউ করতে পারেনি। কিংবা আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানেও কিন্তু আবৃত্তিকে সেই অর্থে কিন্তু পড়ানো হচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে আবৃত্তির আলাদা করে বিষয় খোলা উচিত এবং আবৃত্তিকে যেন পেশাগত জায়গায় নিয়ে যাওয়া যায় সেরকম একটা আসপেক্ট তৈরি করা উচিত। নিশ্চয়ই। তাতে করে আবৃত্তির প্রতি মানুষের ভালোবাসা বাড়বে, আবৃত্তির প্রতি মানুষের কদর বাড়বে এবং আবৃত্তি শিল্পীদেরও কিন্তু একটা জায়গা তৈরি হবে। তবে এটাই লক্ষণীয় যে এখন তরুণ শিল্পী কিন্তু অনেক পাওয়া যাচ্ছে যারা আবৃত্তি চর্চা করছেন। জি, তরুণ শিল্পী অনেক পাওয়া যাচ্ছে, কিন্তু ওই যে বললাম যে পেশা হিসেবে নেওয়ার জায়গাটি কিন্তু আমরা এখন কিন্তু মানে সিদ্ধান্তহীনতায় ভুগছি। চিন্তার বাইরে। আমাদের শুধু আবৃত্তি না, শিল্প মাধ্যমের অনেক শাখাই আছে যেগুলো বাংলাদেশের পেশা হিসেবে চিন্তাই করা যায় না। আমরা গানের কথা একটু আগে বলছিলাম, ইভেন আপনি গানেরও যদি বলেন, সেখানেও আমরা শিল্পীদের কাছ থেকে এই ধরনের মন্তব্য পাই যে গান আসলে পুরোদস্তুর পেশা হিসেবে নেবার জিনিস না। গান তো অবশ্যই শিল্প মাধ্যমের জায়গাটা থেকে, যদিও দুটো ধরন আলাদা, আবৃত্তির চাইতে অনেক শক্তিশালী জায়গাতে আছে মানুষের জনপ্রিয়তা জায়গাটাতে। তো সেটাই যদি এখনো রেডি না হয়ে থাকে, আবৃত্তি তো আরও যোজন দূরের বিষয়। নিশ্চয়ই এত প্রতিবন্ধকতার মধ্যেও আপনারা যেহেতু ভালোবাসার টানে চর্চা চালিয়ে যাচ্ছেন, এটা একটা মহৎ কাজ আমরা বলতে পারি। আরেকটা শুনে ফেলি আমরা। জি, নিশ্চয়ই। এবার এটা ঠিক কবিতা নয়, একটি চিঠি, বুদ্ধদেব বসুর কুর্চিকে লেখা একটি চিঠি। আচ্ছা, সেই চিঠিটি পড়ছি এবার। কুর্চি, তোমার চিঠি হঠাৎই শীত সকালে এক রাশ উষ্ণতা বয়ে আনলো। পাতা ঝরে যাচ্ছে সামনের শালবনে, বিভাগী হচ্ছে ভোগী, রিক্ততার দিন আসছে সামনে। এরই মধ্যে তোমার চিঠি যৌবনের দূতির মতো এলো, এক ঝাঁক টিয়ার উল্লাসে, সমস্ত সবুজ চিৎকারের মতো।
তার মানে এই নয় যে তোমার চিঠি দুর্বোধ্য, উপমার খোঁদ ক্ষমা করে দিও। কেমন আছো তুমি? জানতে চাইলেও জানতে পাই কই। সকাল থেকেই তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল। ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল খুবই। আজকে ঘুম ভাঙলো বড় এক চমকে। একজোড়া পাখির ডাকে ঘুম ভাঙল, যে পাখিদের ডাক বড় একটা শুনিনি এদিকে। কম্বল ছেড়ে বাইরে গিয়ে দেখি একজোড়া স্কারলেট মিনিভেট এসে বসেছে আম গাছের মাথায়। আমার ঘুম ভাঙানিয়া পাখিরা, আহা, রোজে যদি আসতো। আর তারপরেই তোমার এই চিঠি। দিন আজকে ভালো যাবে আমার। বলছিলাম যে সকাল থেকেই তোমাকে খুব সুন্দর একটা চিঠি লিখবো ভাবছিলাম, কিন্তু সুন্দর সুখের যা কিছু ইচ্ছা তা দমন করার মধ্যে বোধহয় এক ধরনের গভীরতর সুখ নিহিত থাকে, থাকে না? আজ চিঠি লিখব না তোমাকে, তার বদলে একটি স্বপ্ন হার পাঠাচ্ছি। লেখো, কবি না, তবুও তার নাম গোপন থাক। কি যে দেখেছিলাম তোমার এই মুখটিতে করছি, এত যুগ ধরে কত মুখই তো দেখলো এই পোড়া চোখ দুটি, কিন্তু কিন্তু এমন করে কোনো মুখই তো আমার সর্বস্বকে চুম্বকের মতো আকর্ষণ করেনি। ভালো না বাসলেই ভালো, বড় কষ্ট ভালোবাসায়। ভালোবাসা তো কাউকে পরিকল্পনা করে বাসা যায় না, ভালোবাসা হয়ে যায়, ঘটে যায়। এই ঘটনা ঘটার অনেক আগে থেকেই মনের মধ্যে প্রেম পোকা করতে থাকে। তারপর হঠাৎ এক সকালে এই দুঃখ সুখের ব্যাধি দুরারোগ্য ক্যান্সারের মতো ধরা পড়ে। তখন আর কিছুই করার থাকে না। অমোঘ পরিণতির জন্যে অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব অপেক্ষা। তখন কেউ যেন কাউকে ভালো না বাসে, জীবনের সব প্রাপ্তিকে এ যে অপ্রাপ্তিতেই করিয়ে দেয়। তার সব কিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে। হুঁশ থাকলে এমন মূর্খামি কেউ কি করে বলো? সেজন্য বোধহয় হুঁশের মানুষদের কপালে ভালোবাসা জোটে না। যারা হারাবার ভয় করে না কিছুতেই, একমাত্র তারাই ভালোবেসে সব হারাতে পারে। অথবা অন্য দিক দিয়ে দেখলে মনে হয় যা কিছু সে পেয়েছিল বা তার ছিল, সেই সমস্ত কিছুকে অর্থবাহী করে তোলে ভালোবাসা। যে ভালোবাসেনি তার জীবন বৃথা। তবুও বড় কষ্ট ভালোবাসায়। এমন মহাবোধ আর কি আছে? করছি, দেখি কি করতে পারি তোমার সঙ্গে বেড়াতে যাওয়ার। ইচ্ছে তো কত কিছুই করে। এ জীবনে কটি ইচ্ছে আর পূর্ণ হয় বলো? কারই বা হয়? এমনিতে আমার অনেক কষ্ট। এমন করে ডাক পাঠিয়ে আর কষ্ট বাড়িও না। একা একা মজা করতেও বিবেকে লাগে। যার বিবেক বেঁচে থাকে তার সুখ মরে যায়। সুখী হবার সহজ উপায় বিবেকহীন হওয়া। বিবেক বিবশ হলেই বাঁচি। ভালো থেকো, তোমার পৃথুদা। খুব সুন্দর। লেখালেখিটাও আপনার করা হচ্ছে, আবৃত্তিই বেশি বোধহয় লিখছেন, তো এই বিষয়ে একটু শুনবো। আমি প্রথম যখন ভর্তি হই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেই সময় আমি আলবেরনি হলে ছিলাম। তো আমার সেই হলের জানালা খুলে দিলে একটা মানে অপার একটা প্রাকৃতিক নৈসর্গিক একটা দৃশ্য। তো এই দৃশ্যগুলো দেখার পর আমার ভেতর মনের অজান্তেই, এবং আমি যে রুমে ছিলাম সেখানে ইংরেজি সাহিত্যের ছাত্ররা ছিল, তো সাহিত্য এবং এই প্রকৃতির যে রূপ, এই দুটের সন্নিবেশেই কবিতা লিখবার একটা
ভূত চাপলো মাথায়, সেখান থেকেই মূলত আমার লেখালেখি শুরু আর কি। তো তখন থেকে এখন পর্যন্ত আমার প্রায় 100-র কাছাকাছি কবিতা আমি লিখেছি, যদিও সবগুলোই অপ্রকাশিত। তো সেগুলো এখনো পরিবর্ধন করে আমি চেয়েছি যে সামনে কোনো এক বইমেলায় হয়তো বই আকারে সেই কবিতাগুলো আসবে। নিশ্চয়ই শুভকামনা থাকবে। আমরা এরকম কথা শুনে থাকি যে একজন শিল্পী মানুষকে তার পুরো শিল্প সত্তা বিকাশের জন্য পরিবেশটা খুব জরুরি। যেমনটা একটু আগে আপনি বলছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি যখন পড়েছেন ওখানকার প্রকৃতি আপনাকে অনেক বেশি প্রভাবান্বিত করেছে। আপনি কাজ করছেন ব্যাংকে, আমরা জানি ব্যাংকের জব অনেক বেশি সিস্টেমেটিক এবং খুবই অনেকেও বলে থাকেন একটু রসকসহীন একটা কাজ। এই কাজ সংসার পরিবার সব কিছু সামলে গিয়ে আসলে এই ধরনের শিল্প চর্চা বা কবিতা আবৃত্তি করা বা কবিতা লেখা এগুলো আসলে কতটুকু মানে সাধ্যের মধ্যে? তাহলে এখানে একটু তথ্য দিই। সেটি হচ্ছে যে আমি অগ্রণী ব্যাংকে চাকরি করছি। অগ্রণী ব্যাংকেই আমার মনে হয় যে ব্যাংকের ইতিহাসে আমাদের একটি শিল্প চর্চার একটি প্ল্যাটফর্ম রয়েছে, সেটি হচ্ছে অগ্রণী সাহিত্য সাংস্কৃতিক সমাবেশ, যে সংগঠনটি কেন্দ্রীয়ভাবে, যেটির আমি বর্তমানে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এই সংগঠনের পৃষ্ঠপোষক হচ্ছেন আমাদের সরাসরি এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার, তাদের দেয়াই হচ্ছে এই নামটি অগ্রণী সাহিত্য সাংস্কৃতিক সমাবেশ। এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা সাহিত্য এবং সংস্কৃতির চর্চা করার সুযোগটি পাই। এবং স্যারদের অনুপ্রেরণা, স্যারদের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত এই সংগঠনের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং এই সংগঠন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে ইতিমধ্যে সব জায়গায় আমরা পারফরমেন্স করেছি। তো এই জায়গাটিতে আমরা আসলে অনেক ভাগ্যবান যে আমরা ব্যাংকে চাকরি করেও ব্যাংকের হায়ার অথরিটি যারা, তাদের কাছ থেকে একটি স্বীকৃতি পাচ্ছি। এবং আমরা সবাই শিল্প মনা মানুষ এখানে একত্রিত হয়ে আমরা সেই কাজগুলো করছি। বিউটিফুল, এটা তো একটা বিশাল ব্যাপার আমি মনে করি। এবং যদি সংসার জীবনের কথা বলেন, আমার যে সহধর্মিনী তিনিও কিন্তু একজন আবৃত্তি শিল্পী। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীতা থেকে আবৃত্তি কোর্স করেছেন। এবং তার যে সাপোর্টটি, তার সাপোর্টও কিন্তু আমার বিশাল কাজে দেয়। এবং আবৃত্তি করতে গিয়ে সেও কিন্তু আমাকে ভুল ধরিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় কিভাবে হবে উচ্চারণ, কিভাবে ওঠানামা, সেই জিনিসগুলো তার সঙ্গে আমি শেয়ার করতে পারি। এই জিনিসগুলো আমাকে প্রতিনিয়ত কিন্তু আরো বেশি সমৃদ্ধ করছে। এবার একটু গ্রামে ফিরতে চাই, যে গ্রাম থেকে আপনি উঠে এসেছেন, ওই গ্রামের কোনো পরিবর্তন হয়েছে বা ওখানে কি আপনার কাজ করার কোনো সুযোগ হয়েছে ছেলেমেয়েদের সাথে সান্নিধ্যে আসে? যেটা আমাদের হয় না আসলে। আমরা গ্রাম থেকে আমাদের শিকড় বিস্তৃত হয়, তারপরে আমরা শহর জীবনে চলে আসি, ওই গ্রামের সঙ্গে আমাদের আর যোগাযোগ থাকে না বলতে বিষয়টা এরকম না যে আমরা ইচ্ছা করে রাখি না, বাস্তবতা এমন এসে দাঁড়িয়ে যায় যে আমাদের আসলে ওই গ্রামে ফেরা হয় না। আপনার ক্ষেত্রে কি ঘটেছে? আমার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, যে আসলে আমি যখন গ্রাম থেকে বের হয়ে আসি, তারপর আসলে ওইভাবে আর ব্যাক করা হয়নি গ্রামে। গ্রামে এখন যারা আছেন তারা সবাই আমার সাথে ফেসবুকে লিঙ্কড আছেন, তারা দেখছেন আমার শিল্পকর্মগুলো। এবং এই শিল্পকর্মগুলো দেখে তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে অনেকেই কিন্তু আবৃত্তি চর্চা শুরু করেছেন। এবং আমি তাদেরকে বলেছি যে সকল ধরনের সহায়তা করা হবে। সেই জায়গা থেকে কিন্তু তারা উদ্বুদ্ধ হয়ে স্কুল এবং কলেজে যারা পড়ছেন তারা কিন্তু অনেকেই আবৃত্তি করছেন এবং ভিডিও কিংবা অডিও ক্লিপস করে আমাকে পাঠাচ্ছেন সেগুলো সংশোধনের জন্য। তো এই জায়গায় মনে হয় যে আমি অনলাইনে কাজটি করতে পারছি, হয়তো সশরীরে সেখানে যেতে পারছি না সীমাবদ্ধতার কারণে, কিন্তু কাজটি কিন্তু চলছে। এমনি কোনো পরিকল্পনা আছে কিনা নিজের মধ্যে, যে নিজের এলাকার জন্য বা যে জায়গায় জন্ম হয়েছে সেখানে কিছু করবার জন্য? আসলে এখন সময় যেহেতু প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে, সেইভাবে হয়তো গ্রামে শারীরিকভাবে ফিরে গিয়ে কিছু করবার তাগিদ বা কিছু করবার সুযোগ হয়তো আমার থাকবে না, কিন্তু আমার চেষ্টা থাকবে যে এই আবৃত্তি শিল্পটিকে ছড়িয়ে দেওয়ার। আমার গ্রামের পাশাপাশি আমার সারা দেশে আনাচে কানাচে সব জায়গায় যেন আমি আবৃত্তির জন্য কিছু করতে পারি, এবং যারা আবৃত্তি শিখতে চান, যারা উঠে আসছেন, তাদের জন্য যেন কিছু করতে পারি, এটি আমার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে। নিশ্চয়ই শুভকামনা থাকবে। আমরা বোধহয় আরেকটা শুনতে পারি। নিশ্চয়ই। এই পর্যায়ে যে কবিতাটি পড়ছে এটি হচ্ছে ভালোবাসা যে কত রকমের হয়, এই কবিতাটা না পড়লে আমি আসলে বুঝতে পারতাম না। ভালোবাসা, যদি আমি কাউকে ভালোবাসি, সেই ভালোবাসাটার জন্য আমরা অনেক কিছু করতে পারি, অনেক ত্যাগ স্বীকার করতে পারি। তারই বহিঃপ্রকাশ মূলত এই কবিতার মধ্যে দিয়ে ঘটিয়েছেন কবি আদিত্য অনেক। কবিতার নাম হচ্ছে লবণ চা। বইমেলায়, থিয়েটারে, ক্যাফেটেরিয়ায়, পহেলা বৈশাখে, ভ্যালেন্টাইন উৎসবে শুধু মেয়েটার চোখে পড়ার দুঃসাহসিক চেষ্টা ছাড়া ছেলেটা পুরো দস্তুর সাধারণ। মেয়েটা রূপে, লাবণ্যে, ফ্যাশনে, বসনে আগাগোড়া বিশেষণ। এক ঝাঁক প্রজাপতি, উচ্ছল তরুণের ভিড়ে ছেলেটা একেবারে অপাক্তেয়। তবু অতি বড় সাহস করে একদিন বলেই ফেলল,
আমার সাথে চা খাবে? ছেলেটা দুঃসাহসী অফারে মেয়েটা অবাক, কি জানি কি মনে করে বলল, চলো। মেয়েটার মুখোমুখি বসা, ছেলেটার বুক ধরফর, আড়ষ্ট জিহ্বা, চায়ে চুমুক দিয়ে বলল, ওয়েটার, আমাকে লবণ দাও। মেয়েটা অবাক হয়ে বলল, তুমি চায়ে লবণ খাবে নাকি? ছেলেটা বলল, হ্যাঁ, আমার জন্ম নোনা জলের সাগর পাড়ে। নোনা চায়ে চুমুক দিলে আমার চোখের সামনে ভেসে ওঠে আমার গ্রাম, নোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মায়ের মুখ। মেয়েটা অবাক হয়ে শুনল ছেলেটার কথা, তারপর বলল, আমি কোনোদিন সাগর দেখিনি। আমার বাড়ি পাহাড়ে, ওখানে গা ছুঁয়ে উড়ে যায় কোমল মেঘ, পাখির মতো। সাগর আর পাহাড়ের গল্প ক্রমেই নিবিড় হলো দিনে দিনে। তারপর বিয়ে, সংসার এবং শেষে বুড়ো ও বুড়ি। বুড়ো মরার আগে বুড়ির হাতে একটা চিঠি দিয়ে বলল, মরার পর খুলবে। বুড়ো মারা যাওয়ার পর বুড়ি চিঠিটা খুলল। তাতে লেখা আছে, লবণ দিয়ে চা আমি কখনো খেতাম না। তোমার সামনে থতমত খেয়ে চিনির বদলে লবণ বলে ফেলেছিলাম, আর বোগামি ঢাকতে অমন গল্প ফেলেছিলাম। তাই 40 বছর তোমার হাতে লবণ চা খেয়ে গেলাম। তোমার হাতে লবণ চা খুব মিষ্টি। বুড়ি প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেল, তাকে চা দেয়া হলো। বুড়ি বলল, একটু লবণ দিন। অবাক হয়ে প্রতিবেশী বলল, আপনি লবণ দিয়ে চা খাবেন নাকি? বুড়ি বলল, হ্যাঁ, লবণ চা খুব মিষ্টি। জীবনে কিছু কিছু ভুল অনিন্দ সুন্দর হয়ে ধরা দেয় এবং সেই ভুলের খেসারত সারা জীবন ধরে দিতে ভালোই লাগে। কবিতাটা শুনলে এরকম মনে হয়, বাট সকল ক্ষেত্রে বিষয়টা এরকম নয় যদি প্রেম না থাকে আসলে। ওকে, আমরা সংগঠন কেন্দ্রিক একটু কথা বলতে চাই, যেটা হলো যে আপনি বলছেন ওখানকার অর্থ সম্পাদক হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। এই ধরনের সংগঠন থেকে আসলে কি ধরনের কাজ করা হয় বিস্তারিত যদি জানতে চাই আপনার কাছ থেকে। আমাদের এই সংগঠনটিতে মূলত গানের শিল্পী রয়েছেন, আবৃত্তি শিল্পী রয়েছেন, জাদু শিল্পী রয়েছেন, সকল ধরনের শিল্পীদেরকে নিয়েই মূলত এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে। আচ্ছা। এবং এখানে আমরা যেটা করি, বিশেষ বিশেষ দিবস ছাড়াও আমরা নিজেদের উদ্যোগে ঢাকার বিভিন্ন জায়গায়, এখনো ঢাকার বাইরে যাওয়ার সুযোগ হয়নি, ঢাকার বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান আয়োজন করি। সেখানে মূলত আর্থিক যে ব্যাপারটি, সেই জায়গাটিতে কিন্তু ব্যাংকের এমডি এবং চেয়ারম্যান স্যার আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেন, যাতে করে আমরা অনুষ্ঠানটি করতে পারি। এবং এটা একটা চর্চার জায়গা আসলে। যারা এখানে গান নিয়ে আছেন তারা কিন্তু অনেক প্রখ্যাত অনেক শিল্পীও আছেন এখানে। ক্লোজ আপ ওয়ান তারকা রয়েছেন এবং বাংলাদেশ বেতার টেলিভিশনের ইনলিস্টেড শিল্পীরা রয়েছেন এখানে, এবং আবৃত্তি শিল্পী যারা আছেন তারাও অনেক ইনলিস্ট আবৃত্তি শিল্পী। এবং আমরা ব্যাংকিং এর পাশাপাশি যেন আমরা কখনোই ঝিমিয়ে না পড়ি, আমাদের মধ্যে যেন সেই উদ্যমটি থাকে, চর্চার জায়গাটি যেন শক্তিশালী থাকে, সেই জন্য কিন্তু এই সংগঠনটি করা। এবং এই সংগঠন করতে যেয়ে আমাদের সেরকম কোনো বেগ পেতে হয়নি, কিংবা উপর মহল থেকে আমাদের ম্যানেজমেন্ট থেকে কোনো ধরনের কোনো চাপও কিন্তু আমাদেরকে নিতে হয়নি, বরং আমরা প্রশংসাই পেয়েছি। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এই সংগঠনের মধ্য দিয়ে আমরা আবৃত্তি কিংবা গানের যে চর্চা সেটি নিয়মিত করতে পারছি। নিশ্চয়ই। একটু ভবিষ্যৎ পরিকল্পনার দিকে যদি যেতে চাই, আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে সবকিছু মিলিয়ে আপনার জীবন কেন্দ্রিক? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি যেহেতু পেশাগতভাবে ব্যাংকার, প্রথমে আমি একজন ব্যাংক কর্মকর্তা, তারপরে হচ্ছে যে আমি আবৃত্তি যেহেতু আমার সত্তায় আছে, আমি এখন আবৃত্তির চর্চা নিয়মিত করি। আমি চর্চাটি হয়তো করবার ওই রকম সময় না পেলেও আমি হয়তো যখন অফিসে যাচ্ছি তখন যাওয়ার পথে হয়তো আমি আবৃত্তি আওড়াতে যাচ্ছি, কিংবা যখন আমি অফিস থেকে ফিরছি তখন কিন্তু আমি আবৃত্তি পড়ছি। আমার আশপাশে যারা কাজ করছেন তারাও কিন্তু জিনিসটি উপলব্ধি করেন যে আমি হয়তো মনে মনে কিছু পড়ছি, কিন্তু আমি আসলে কবিতাই পড়ছি। এটা আসলে ভেতর থেকে আসার বিষয় আমার কাছে মনে হয়। তো ভবিষ্যৎ পরিকল্পনা এটি যে আমি কবিতার সাথে থাকতে চাই, আবৃত্তির সাথে থাকতে চাই, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই, আমি যাই করি না কেন। নিশ্চয়ই, অনেক অনেক শুভকামনা থাকবে। খুব চমৎকার একটা সকাল কাটিয়েছি আমরা। কাব্য
ভাগ্যময় একটা সকাল আমরা বলতে পারি। আপনার পরিবার এবং আপনার ক্যারিয়ার সবকিছু মিলিয়েই আমরা চাই যে ভবিষ্যৎ আরো উন্নততর হোক। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ এবং মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ। রাঙা সকালে যারা কাজ করছেন, সামনে পিছনে যারা আছেন, মাছরাঙার যারা কলাকুশলী এবং যারা দর্শক শ্রোতা এতক্ষণ ধরে শুনলেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা।